আবাসিক হোটেলের লিফট থেকে নিজের স্ত্রী ইভাকে পরপুরুষের সাথে বেরোতে দেখে চমকে দাঁড়ায় অপু। ইভাকে এমন অবস্থায় দেখে অপু নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। অপু কৌতূহল দৃষ্টিতে ইভার দিকে চেয়ে আছে। ইভা লোকটিকে নিয়ে হাসতে হাসতে রুমের ভেতরে ঢুকে পড়ে। ইভার এমন কাণ্ড দেখে অপু মনে মনে ভাবতে লাগলো, এই নিষিদ্ধ জায়গায় ইভা কি করে আসলো? তাহলে ইভাও কি? ছি ছি ছি, এরকম একটা মেয়ের সাথে আমি আজ এতটা দিন ধরে সংসার করে আসছি। না, আমাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে জানতেই হবে ইভার সাথে ওই ছেলেটার পরিচয় কি। আমাকে দেখতে হবে ওরা একই রুমের ভেতর কি করছে। যেই ভাবনা সেই কাজ। অপু গুটি গুটি পায়ে এগিয়ে গেল দরজার দিকে। রুমটির দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে চারপাশ চোখ বুলিয়ে আরো একবার দেখে নিল। তারপর আর কিছু চিন্তা না করে অপু এক নিঃশ্বাসে রুমের ভেতর ঢুকে পড়ল। অপু দরজা ঠেলে রুমে প্রবেশ করলে দেখলো রুমের ভেতর কোনো মানুষের সারা শব্দ নেই। হঠাৎ অপুর কানে ভেসে আসলো ভেতরের রুম থেকে একটা গঙ্গানির আওয়াজ। অপু বিবাহিত পুরুষ হিসাবে গঙ্গানির শব্দটা শুনে স্পষ্ট বুঝতে পেরেছে এই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয়, কোনো এক বিশেষ মুহূর্তের আওয়াজ। অপু তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আওয়াজটা যে রুম থেকে বেরিয়ে আসছে সেই রুমের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। অপু তার নিজের দু চোখকে বিশ্বাস করাতে পারছে না। অপুর মনে বারবার একটা কথা ঘুরপাক খাচ্ছে, কেন ইভা আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে? আমার দিক থেকে তো কোনো কমতি রাখেনি ইভার জন্য। এতটা দিন যাবৎ যে ইভার শরীরটাকে পবিত্রতার ভালোবাসার স্নিগ্ধতায় আগলে রেখেছে সেই ইভা এতটা সস্তা দামে বিক্রি হয়ে যায়। অপু আর কিছুই ভাবতে পারছে না। চুপি চুপি পায়ে সেই রুমটার দিকে এগিয়ে গেল অপু। অপু চুপি চুপি দরজার পাশে দাঁড়িয়ে দরজার ফাঁকা দিয়ে রুমের ভেতর চোখ ঘোরাতেই থমকে ওঠে। রুমের ভেতরের দৃশ্য দেখে অপুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অপু নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না যে ইভা কয়েক ঘন্টা আগেও অপুর বুকের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিল সেই ইভার শরীরকেই দখল করে নিয়েছে কোনো এক শরীর পিপাসু পুরুষ। ইভা যেন উত্তেজনায় শিহরিত হয়ে উঠেছে। পুরুষটির প্রতিটি স্পর্শের ঘর্ষণে ইভার শরীর যেন দ্বিগুণ পুলকিত হয়ে উঠছে। ইভার এমন দৃশ্য দেখে অপুর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তাহলে কি সত্যি নারীরা কখনো সুখী হতে পারে না, নাকি সুখের খোঁজে নারীরা হারিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে? এই তো কয়েকদিন আগের কথা। অপু ভাবছে সেই দিনগুলির কথা, কতই না সুখের ছিল সেই দিনগুলো। ড্রয়িং রুমে বসে আছেন মমিন খান আর অপু। মমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখতে দেখতে তো বিয়ের দিন ঘনিয়ে আসছে। আত্মীয় স্বজনদের দাওয়াত, কেনাকাটা, হাট বাজার এসবের ব্যাপারে কিছু ভেবেছিস? না বাবা, আমি এখনো তেমন কিছুই ভাবিনি। বয়স তো অনেক হলো, এখন অন্তত ভাবতে শেখ। মমিন খানের মুখে এমন কথা শুনে অপু মাথা নিচু করে আমতা আমতা করে বলল, না মানে বাবা, তুমি যেখানে আছো সেখানে আমার আর চিন্তা কিসের? এবার না হয় আমাকে মুক্ত কর। ব্যবসা বাণিজ্য, পরিবার এসবের দায়িত্ব নিয়ে আমাকে মুক্তি দে বাবা। আমার বয়স হয়েছে, আমি এখন আর এসব নিতে পারছি না। আসলে বাবা, তুমি থাকতে আমি আর এসব কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। না চাইলে তো হবে না, চাইতে হবে। আমার বয়স হয়েছে, আমি আজ আছি, হয়তো কাল থাকবো না। মমিন খানের মুখে এমন কথা শুনে অপু বলল, আহ বাবা, এসব অলক্ষণে কথা বলো না তো। এখন কেন ডেকেছো সেটা বলো। মমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেআইন সাহেবের সাথে আমার কথা হয়েছে। আজকে নাকি তারা বিয়ের কেনাকাটা করবে। ওদের বাড়িতে তো আর পুরুষ মানুষ তেমন কেউ নেই, তাই তোকে তাদের সাথে থাকতে বলেছে। অপুর সাথে ইভার বিয়ে ঠিক হয়েছে পারিবারিক ভাবে। ইভা আর ইভার মা ইমা বেগমকে নিয়ে তাদের দুজনের সংসার। মমিন খানের মুখে এমন কথা শুনে অপু বলল, ঠিক আছে বাবা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। বলে অপু ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। একটা রেস্টুরেন্টে ইভা বসে অপুর জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর অপু আসলে ইভা বিরক্ত মাখা কণ্ঠে বলল, সে কখন থেকে আমাকে এনে বসিয়ে রেখেছো? তোমার যখন আসতে দেরি হবে তাহলে আমাকে এত আগে আনানোর কি দরকার ছিল? আসলে আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। দেখো, শুধু শুধু জ্যামের দোহাই দিও না। তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, জীবনে কখনো টাইম মেইনটেইন করতে পারো না। আর এসে দোহাই দেবে রাস্তায় জ্যাম ছিল। ইভা অভিমানী ভঙ্গিমায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো। আর অপু এক দৃষ্টিতে ইভার দিকে চেয়ে রইল। অপু মনে মনে ভাবছে, মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে এর আগে কখনো আমি দেখিনি। ইভা একের পর এক কথার ফুলঝুরিতে ভাসিয়ে যাচ্ছে অপুকে। হঠাৎ ইভা চোখ পড়ল অপুর দিকে। অপুকে হা করে তাকিয়ে থাকতে দেখে ইভা কিছুটা লজ্জা পেয়ে যায়। ইভা কথার বর্ষণ থামিয়ে শান্ত গলায় বলল, কি হলো? এমন করে কি দেখছো? তোমাকে দেখছি, এমন করে দেখার কি আছে? অপু ইভার দু চোখের দিকে চেয়ে বলল, এর আগে কখনো এত কাছ থেকে কোনো মেয়েকে দেখার সৌভাগ্য আমার হয়নি। সত্যি কথা বলতে কি জানো, কোনো পুরুষ যদি একটা মেয়েকে পড়তে চায় সেই পুরুষের চোখকে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আকৃষ্ট করতে পারে না। অপুর মুখে এমন কথা শুনে ইভা কিছুটা লজ্জা মাখা কণ্ঠে বলল, হয়েছে হয়েছে, আমি অনেক ইমপ্রেস হয়েছি। এবার এখানে বসে সময় নষ্ট না করে মার্কেটে চলো, অনেক কেনাকাটা করতে হবে। বলে ইভা রেস্টুরেন্টের টেবিল থেকে উঠে মার্কেটের দিকে পা বাড়ালো। অপু ইভার পেছন পেছন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল অপুর ছোট বোন তানিশা। তানিশা দরজা খুলে দিতেই রুমের ভেতর প্রবেশ করলো অপু। অপুর হাতে শপিং ব্যাগগুলো দেখে তানিশা বলল, ভাইয়া, এত শপিং তুমি কার জন্য করেছো? এই পাগলি, বিয়ের মাত্র আর কয়েকদিন আছে, তাই বাসার সবার জন্য শপিং করে নিয়ে এসেছি। তাই নাকি? দেখি দেখি আমার জন্য কি এনেছো। তোর জন্য কিচ্ছু আনিনি, এই নে দেখ কেমন হয়েছে তোর ভাবির বিয়ের লেহেঙ্গাটা। বলে একটা শপিং ব্যাগ তানিশার হাতে এগিয়ে দিল অপু। তানিশা অপুর হাত থেকে ব্যাগটি নিয়ে বলল, ভাবির লেহেঙ্গা তো দেখবই, তার আগে তোমার শেরওয়ানিটাও দাও দেখি। তোমার তো আবার পছন্দ ভালো না। কি বললি? আমার পছন্দ ভালো না? এই যে দেখ, তোর জন্য আমি পছন্দ করে শপিং করে নিয়ে এসেছি, এবার একটাও পাবি না। ভাইয়া, এমনিতেই তোমার সাথে মজা
করে বললাম, দাও দেখি। অপু আর কিছু না বলে একটা হাসি দিয়ে তানিশার জন্য কিনে আনা শপিং ব্যাগটি তার দিকে এগিয়ে দিল। তানিশা অপুর হাত থেকে শপিং ব্যাগটি নিতে নিতে বলল, ভাইয়া তোমার শেরওয়ানিটা দাও না দেখি প্লিজ। আরে পাগলি, শেরওয়ানিটা তোর ভাবি নিয়ে গেছে বাসার সবাইকে দেখানোর জন্য, কাল পাঠিয়ে দেবে। এখন আর কথা না বলে তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার দে, পেটে অনেক ক্ষুধা পেয়েছে। বলে অপু তার রুমের দিকে চলে গেল। তানিশা দাঁড়িয়ে শপিং ব্যাগগুলো ভালো করে দেখে হাসতে হাসতে তার রুমের দিকে পা বাড়ালো। বিয়ের কিছুদিন পরে অপু ইভাদের ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় ইভার মা ইমা বেগম এসে পাশের সোফায় বসে বলল, জামাই বাবাজি, বিআই সাহেবকে নিয়ে আসলেও তো পারতে, বুড়ো মানুষ একা একা বাসায় রেখে এসেছো। কি যে বলেন না মা, আমার তো মনে হয় বাবা বিয়ের পর বাবা শ্বশুর বাড়িতেই জীবনে কখনো যায়নি, আর তিনি আসবেন ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে। অপুর মুখে এমন কথা শুনে ইমা বেগম হেসে দিয়ে বলল, ও আচ্ছা বুঝতে পেরেছি। বলে হাস্যোজ্জ্বল মুখটা কিছুটা মলিন করে বলল, তো বাবা বিয়ের তো অনেকদিন হয়ে গেল, এবার কি চিন্তা ভাবনা করলে? নাকি সারা জীবন বাবার থেকে হাত পেতে কাটিয়ে দেবে? ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু কিছুটা দ্বিধাবোধে পড়ে গেল। অপু মনে মনে ভাবতে লাগলো, শাশুড়ি মা ইমা বেগম অপুকে কি বোঝাতে চাচ্ছে? অপুকে এমন চিন্তিত দেখে ইমা বেগম আবারও বলল, কি হলো, চুপ করে আছো যে? আমি বলতে চাচ্ছি, বাবার ব্যাংক ব্যালেন্স সহায় সম্পত্তির দায়িত্বটা কি তোমার হাতে নেবে না? তোমার বাবা বৃদ্ধ মানুষ, আল্লাহ না করুন কখন কি হয়ে যায়। ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু এবার স্পষ্ট বুঝতে পেরেছে ইমা বেগম তাকে কি বোঝাতে চাচ্ছে। যে বিষয় নিয়ে অপুর 0% ইন্টারেস্ট নেই, সেই বিষয় নিয়ে যখন কোনো মানুষ কথা বলে অপুর অনেক রাগ হয়। কিন্তু সেদিন অপুর একটুও রাগ হলো না। কেন যেন অপুর মনে হচ্ছে শাশুড়ি ইমা বেগম যেটা বলেছেন সেটাই তো ঠিক। এই মুহূর্তে বাবার সহায় সম্পত্তির হিসাব যদি অপুর হাতে না নেয়, তাহলে সেটা হবে তার জন্য অনেক বড় বোকামি। অপুকে নিশ্চুপ দেখে ইমা বেগম আবারও বলল, দেখো বাবা, যেটা তোমাদের পারিবারিক বিষয় সে ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আর যেটা বলেছি সেটা তোমার ভালোর জন্যই বলেছি। বলে ইমা বেগম আর কোনো কথা না বলে চুপচাপ ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। বেডরুমে বসে মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করছে। এমন সময় তাড়াহুড়ো করে হাতে একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করলো অপু। অপু ইভার পাশে বসে বলল, ইভা আমাদের জন্য একটা গুড নিউজ আছে। ইভা কৌতূহল নিয়ে বলল, গুড নিউজ? সেটা কি, তাড়াতাড়ি বলো শুনি। অপু ইভার হাতে ফাইলটি দিয়ে বলল, আমরা খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া যাচ্ছি, এই যে দেখো সব কাগজপত্র রেডি হয়ে গেছে। অপুর মুখে এমন কথা শুনে ইভা আনন্দে নিজেকে আর ধরে রাখতে না পেরে ওকে জড়িয়ে ধরে বলল, সত্যি অপু, তুমি এক এক করে আমার সব স্বপ্ন পূরণ করে দিচ্ছ, কোনো স্বপ্নই তুমি অপূর্ণ